আমি রাকেশ আর তোমরা রয়েছো আমার সঙ্গে টিউটোরিয়াল দিগন্তে। বন্ধুরা, আজকে আমি ভারতবর্ষের সংবিধানে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করব। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই বেল আইকনটিকে বাজিয়ে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারো। তাহলে চলো বন্ধুরা, মৌলিক অধিকার সম্পর্কে একটু জেনে নিই। ভারতবর্ষের মৌলিক অধিকার অর্থাৎ যেটা 12 থেকে 35 নম্বর ধারায় রয়েছে এবং ভারতীয় সংবিধানের 3 নম্বর অধ্যায়ে রয়েছে। এই মৌলিক অধিকার আমেরিকা যুক্তরাষ্ট্রে বা ইউএসএর মৌলিক অধিকার থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ ওখান থেকে অনুপ্রাণিত হয়ে ওর অনুকরণে আমাদের মৌলিক অধিকারগুলো লেখা হয়েছে। তাহলে মৌলিক অধিকার কত নম্বর ধারা রয়েছে? 12 থেকে 35। কত নম্বর অধ্যায়? 3 নম্বর অধ্যায়। এবং কোথার থেকে নেওয়া হয়েছে? ইউএসএ থেকে। মৌলিক অধিকার এই কথাটা বলতে আমরা বুঝি আমাদের যেটা বেসিক নিড থাকে, সেই বেসিক নিড পূরণ করার জন্য যেসব অধিকারগুলো আমরা জন্মগতই পেয়ে থাকবো, এটাই হচ্ছে মৌলিক অধিকার। তাহলে আমাদের ভারতবর্ষে যারা বাস করে তারা কি সবাই এই মৌলিক অধিকারগুলোকে ভোগ করতে পারে? অর্থাৎ আমাদের দেশে নিশ্চয়ই আমাদের দেশের নাগরিক এবং অনেক ফরেনারও রয়েছে, তাহলে কি এরা সবাই এই সব মৌলিক অধিকারগুলো ভোগ করতে পারে? না, শুধুমাত্র ভারতীয়রা ভোগ করতে পারবে 15, 16, 19, 29, 30 এই মৌলিক অধিকারগুলো শুধুমাত্রই ভারতীয়রা ভোগ করতে পারবে এবং বাকি মৌলিক অধিকারগুলো অর্থাৎ 12 থেকে 35-এর মধ্যে যে বাকি মৌলিক অধিকারগুলো থাকে এগুলো ভারতীয় এবং ফরেনার সবার জন্যই প্রযোজ্য। তাহলে এই মৌলিক অধিকারগুলো একটু আলোচনা করে নেওয়া যায় যে কী কী মৌলিক অধিকারগুলো আছে এবং তার মধ্যে কী কী পড়ে। ভারতবর্ষের সংবিধানে 6টি মৌলিক অধিকার রয়েছে, যদিও বা আগে 7টি মৌলিক অধিকার ছিল। তাহলে কোন মৌলিক অধিকারটা বাদ পড়েছে এবং কবে বাদ পড়েছে সেগুলো আমরা বিস্তারিত যখন আলোচনা করব তার মধ্যে আমি বলে দেবো। তাহলে এখন আমি বলি যে এই যে 6টা মৌলিক অধিকার বর্তমানে রয়েছে এগুলো কি কি। 1 নম্বর হচ্ছে সমান অধিকার, 2 নম্বর বিশেষ স্বাধীনতার অধিকার, 3 নম্বর শোষণের বিরুদ্ধের অধিকার, 4 নম্বর ধর্মীয় অধিকার, 5 নম্বর সংখ্যালঘুদের শিক্ষা ও সংস্কৃতির অধিকার এবং 6 নম্বর সাংবিধানিক প্রতিবেদনের অধিকার। এই যে প্রথম অধিকার আমি বললাম সমান অধিকার, এটা শুরু হচ্ছে 14 থেকে এবং এটা হচ্ছে 14 থেকে 18-র মধ্যে। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে 12-13 নম্বর অধিকারগুলো কি? 12 নম্বরে এই মৌলিক অধিকারের সংজ্ঞা বলা রয়েছে এবং 13 নম্বরে এই সম্পর্কিত বেশ কয়েকটি আইন সম্পর্কে বলা রয়েছে। তাহলে প্রথম অধিকার যেটা আমি বললাম যে সমান অধিকার, যেটা 14 থেকে 18-র মধ্যে আছে, তাহলে প্রথমে এটা জেনে নিই এই যে 14 থেকে 18-র মধ্যে মৌলিক অধিকারগুলো আছে, অর্থাৎ 14 থেকে 18 নম্বর ধারার মধ্যে মৌলিক অধিকারগুলো আছে, সেই ধারাগুলো আমরা একটু জেনে নিই। প্রথমত 14 নম্বর ধারা। 14 নম্বর ধারায় বলা রয়েছে যে আইনের চোখে প্রত্যেকটা মানুষই সমান, অর্থাৎ প্রত্যেকটা মানুষই আমাদের এই সংবিধান অনুযায়ী আইনের চোখে সমান। 15 নম্বর ধারায় কি বলা রয়েছে? 15 নম্বর ধারায় বলা রয়েছে যে ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থান এগুলোর ভেদাভেদ করা যাবে না। অর্থাৎ 15 নম্বর ধারায় বলা রয়েছে যে কোনো মানুষের ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থান এইগুলোর ভেদাভেদ করে তাকে দেখা হবে না। এটা 15 নম্বরে। 16 নম্বর ধারায় কি বলা রয়েছে? 16 নম্বর ধারায় বলা রয়েছে যে চাকরির ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের সমান অধিকার আছে, তবে 16D নম্বরে SC ST ওবিসিদের জন্য বিশেষ সংরক্ষণও দেওয়া রয়েছে। 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ করা হয়েছে। অস্পৃশ্যতা দূরীকরণ বলতে জাতপাতি বা ছোট বড় এইসবের ভেদাভেদকে এখানে দূর করা রয়েছে 17 নম্বর ধারা অনুযায়ী। 18 নম্বর ধারায় হচ্ছে উপাধি বিলোপ করা হয়েছে।
উপাধি বিলোপ এইখানে অনেকেই বুঝতে নাও পারে যে উপাধি বিলোপ বিষয়টা কি। আগেকার দিনের মানুষরা দেখবা রায় বাহাদুর, নাইট এরকম বিভিন্ন উপাধি, ব্যক্তিগত উপাধি নিয়ে থাকতো। তাই এই 18 নম্বর ধারা বলে এখানে এই ব্যক্তিগত উপাধিগুলোকে বিলুপ করা হয়েছে এবং তার পরিবর্তে সরকার বিভিন্ন পুরস্কার এই 18 নম্বর ধারার অধীনে দিয়ে থাকে, যেমন ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, এরকম এইরকম পুরস্কারগুলো এই 18 নম্বর ধারায় দিয়ে থাকে। তাহলে এই 14 থেকে 18 এটা গেল সমান অধিকার। এরপরে আসে বিশেষ স্বাধীনতা। বিশেষ স্বাধীনতা 19 থেকে 22 নম্বর ধারায় রয়েছে। তাই 19 থেকে 22 নম্বর ধারাগুলো আমরা একটু জেনে নিই। 19 নম্বর ধারায় আবার 6টি মৌলিক অধিকার রয়েছে। এই 6টি মৌলিক অধিকার কি কি? 19-এর এতে বলা রয়েছে, অর্থাৎ 19-এর 1 নম্বরে বা 19-এর এতে বলা রয়েছে যে তুমি কথা বলার অধিকার পাবা এবং তোমার মত প্রকাশের অধিকার পাবা। 19-এর বিতে বলা রয়েছে যে তুমি সমবেত হওয়ার অধিকার পাবা, অর্থাৎ তুমি স্বাধীনভাবে সমবেত হওয়ার অধিকার পাবা 19-এর বি অনুযায়ী। 19-এর সিতে বলা রয়েছে তুমি সভা এবং সমিতি গঠন করার অধিকার পাবা। 19-এর ডিতে বলা রয়েছে ভারতবর্ষের যে কোনো স্থানে চলাফেরা করার অধিকার তুমি পাবা। 19-এর ইতে বলা রয়েছে যে ভারতবর্ষের যে কোনো স্থানে তুমি বসবাস করার অধিকার পাবা। 19-এর এফ যেটা এখন আর নেই, অর্থাৎ এখানে ছিল সম্পত্তির অধিকার। 19-এর এফ নম্বরে ছিল সম্পত্তির অধিকার, যেটা 1978 সালে 44 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা অবলুপ্তি ঘটিয়েছে। অর্থাৎ মৌলিক অধিকার থেকে অবলুপ্তি ঘটিয়ে এটা শুধুমাত্র আইনি অধিকারে পরিণত হয়েছে, আর যেটা বর্তমানে 300 এ নম্বরে রয়েছে। অর্থাৎ যেটা 19-এর এফে ছিল সেটা চলে গেছে 300 এতে। 19-এর জি, 19-এর জিতে তুমি যে কোনো ব্যবসা বাণিজ্য করে বেঁচে থাকতে পারো, এই অধিকার তোমাকে দেওয়া হয়েছে 19-এর জিতে। আসি 20 নম্বর। 20 নম্বরে বলা রয়েছে যে অপরাধী যদি কোনো অপরাধ করে তাহলে সেখানে প্রাপ্ত কিছু সংরক্ষণ, অর্থাৎ অপরাধীর প্রাপ্ত কিছু সংরক্ষণ। তাহলে 20-এর এতে বলা রয়েছে যে অপরাধী যে সময় অপরাধ করবে সেই সময়কার যেসব নিয়ম কানুন আছে সেসব মেনেই তাকে শাস্তি দেওয়া হবে। 20-এর বিতে বলা রয়েছে যে একজন অপরাধীকে একটা অপরাধের জন্য একের বেশিবার শাস্তি দেওয়া যাবে না। 20-এর সিতে বলা রয়েছে যে অপরাধীকে জোর করে আদালতে সাক্ষ্য দেওয়ানো যাবে না। এটা ছিল 20 নম্বরে। 21 নম্বর ধারায় আমরা দেখিনি কি আছে। 21 নম্বর ধারা আমাদের প্রাণের অধিকার বা বেঁচে থাকার অধিকার। 21-এর এতে দেওয়া হচ্ছে শিক্ষার অধিকার, অর্থাৎ 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের যে শিক্ষার অধিকার এটা দেওয়া রয়েছে 21-এর এতে, এবং এটা চালু হয়েছিল 2002 সালে। 22 নম্বর ধারা। 22 নম্বর ধারা আটকের বিরুদ্ধে বেশ কিছু সংরক্ষণ রয়েছে। যেমন 22-এর এতে বলা রয়েছে যে যদি কোনো ব্যক্তিকে আটক করা হয় তবে তাকে জানাতে হবে যে তাকে কি বিষয়ে আটক করা হচ্ছে। 22-এর বিতে বলা রয়েছে যে যে ব্যক্তিকে আটক করা হচ্ছে তাকে আত্মপক্ষ সমর্পণের অধিকার দেওয়া হবে এবং তার পছন্দ মতো আইনজীবীর সাথে পরামর্শ দেওয়ার অধিকারও তাকে দেওয়া হবে। এবং 22-এর সিতে বলা রয়েছে যে যদি কোনো ব্যক্তিকে আটক করা হয় তাহলে 24 ঘন্টার মধ্যে তাকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। তাই এই ছিল 22 নম্বর। এরপরে শুরু হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার হচ্ছে 23-24। 23 নম্বর ধারায় কি আছে? 23 নম্বর ধারায় বলা রয়েছে যে কোনো ব্যক্তিকে বলপূর্বক পরিশ্রম করানো যাবে না, তাকে অত্যাচার করা যাবে না, মানুষ ক্রয় বিক্রয় করা যাবে না। এটা 23 নম্বর ধারায় বলা রয়েছে। 24 নম্বর ধারায় কি বলা রয়েছে? 24 নম্বর ধারায় বলা রয়েছে যে 14 বছর বা তার কম বয়সী কোনো বাচ্চাদের বিপজ্জনক কোনো কাজে নেওয়া যাবে না। তাহলে এই ছিল শোষণের বিরুদ্ধে অধিকার। এবার
ধর্মীয় অধিকার। ধর্মীয় অধিকার রয়েছে 25 থেকে 28 অবধি। 25 নম্বরে বলা রয়েছে, 25 নম্বর ধারাতে, যে ভারতবর্ষে যে কোনো মানুষ যে কোনো ধর্ম অবলম্বন করে বেঁচে থাকতে পারে। 26 নম্বর ধারায় বলছে যে ধর্মীয় কাজে অংশগ্রহণ করার অধিকার তোমাকে দেওয়া হচ্ছে। 27 নম্বরে বলা হয়েছে যে 27 নম্বর ধারাতে যদি কোনো মানুষ ধর্ম প্রচারের জন্য কোনো দান ধ্যান করে সেখানে কর ছাড় দেওয়া হবে। ধর্মীয় কাজের জন্য কোনো মানুষের কাছ থেকে জোর করে চাঁদা নেওয়া যাবে না বা কর নেওয়া যাবে না, এটা 27 নম্বরে। 28 নম্বরে বলা রয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় নির্দেশনা বা ধর্মীয় উপাসনায় যোগদানের অধিকার। 28 এতে বলা রয়েছে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় তহবিলের আওতায় পড়ে তাহলে সেখানে কোনো ধর্মীয় নির্দেশনা জারি করা যাবে না। 28 বিতে বলা রয়েছে যে 1 নম্বর, অর্থাৎ 28 1 নম্বরে যেটা বলা রয়েছে যে সেটা যদি রাষ্ট্রীয় তহবিলের আওতায় হয় তবে, কিন্তু 28 বিতে বলা রয়েছে যে যদি সেই শিক্ষা প্রতিষ্ঠানটা রাজ্যের আওতার হয় তবে সেখানে এর ক্ষেত্রে, অর্থাৎ ধর্মীয় নির্দেশনার ক্ষেত্রে কিছুটা বিধিনিষেধ করে তবে ছাড় দেওয়া হবে। আচ্ছা, এরপরে আসি সংখ্যালঘুদের শিক্ষা ও সংস্কৃতির অধিকারে। সংখ্যালঘুদের শিক্ষা ও সংস্কৃতির অধিকার 29 থেকে 30 অবধি। 29 নম্বরে কি বলা রয়েছে? বলা রয়েছে যে সংখ্যালঘুরা তাদের লিপি, তাদের ভাষা সংরক্ষণ করতে পারবে, অর্থাৎ সংখ্যালঘুদের শিক্ষা ও সংস্কৃতি সংরক্ষণের অধিকার দিয়েছে 29 নম্বরে। 30 নম্বরে কি বলা রয়েছে? 30 নম্বরে বলা রয়েছে যে সংখ্যালঘুরা তাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে পারবে এবং সেটা পরিচালনাও করতে পারবে 30 নম্বরে। আচ্ছা, এরপরে যে সাংবিধানিক প্রতিবেদকের যে অধিকার, সাংবিধানিক প্রতিবেদক অর্থাৎ 32 নম্বর ধারা, কারণ 31 নম্বর ধারাটাকে রদ করা রয়েছে, 31 নম্বর ধারা বর্তমানে আর নেই, তাহলে 32 নম্বর ধারাটা হচ্ছে সাংবিধানিক প্রতিবেদন, 6 নম্বর অধিকার যেটা। তাহলে এখানে 32 নম্বর ধারায় বলা রয়েছে যে যদি কোনো ব্যক্তির মৌলিক অধিকার খর্ব হয় তাহলে সেই ব্যক্তি সুপ্রিম কোর্টে যেতে পারবে। সুপ্রিম কোর্ট সেখানে অর্থাৎ লেখ জারি করতে পারবে, এই 32 নম্বর ধারা বলে। অর্থাৎ সংবিধানের প্রতিষেধক হিসাবে এই 32 নম্বর ধারাটাকে ব্যবহার করা হয়েছে। সংবিধানকে কিভাবে সুরক্ষিত, মৌলিক অধিকারকে কিভাবে সুরক্ষিত করতে হবে সেটা 32 নম্বর ধারাতে বলা রয়েছে। এই 32 নম্বর ধারাকে বি.আর. আম্বেদকর সংবিধানের আত্মা বলে অভিহিত করেছেন। এটাকে হার্ট অ্যান্ড সোল বলা হয় ইন্ডিয়ান কনস্টিটিউশনের। আচ্ছা, 33 নম্বর ধারা। 33 নম্বর ধারায় বলা রয়েছে যে যদি কোনো সামরিক আইন জারি হয় তাহলে এই মৌলিক অধিকারগুলোর উপর বিশেষ নিষেধ আরোপ করা যেতে পারে। 34 নম্বর ধারা বলে আইন পরিবর্তন, মৌলিক অধিকার পরিবর্তন এবং এখানে কোনো আইন প্রণয়ন করতে পারে, মানে করার ক্ষমতা সংসদকে দেওয়া রয়েছে। অর্থাৎ 34 নম্বর ধারা বলে মৌলিক অধিকার পরিবর্তন বা আইন প্রণয়ন এটা সংসদকে দেওয়া রয়েছে। আর 35 নম্বরে বলা রয়েছে যে এই মৌলিক অধিকারগুলোর আইন প্রণয়ন করা যেতে পারে, এই মৌলিক অধিকারগুলোর উপরেও আইন প্রণয়ন করা যেতে পারে, এটা 35 নম্বর ধারায় বলা রয়েছে। তাহলে এই ছিল 12 থেকে 35 নম্বর মৌলিক অধিকার। সংবিধানের আরও অন্যান্য অধ্যায়গুলো নিয়ে, অন্যান্য ধারাগুলো নিয়েও আমি আলোচনা করব, তবে সেগুলো জানার জন্য তোমাদেরকে থাকতে হবে আমার এই চ্যানেলে আমার সঙ্গে। তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো এবং বেল আইকনটাকে বাজিয়ে দাও। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়।